না আমরা ভাবলাম এই ফাংশনটাতে এইরকম একটা হয়তো বক্ররেখা, সেটা হচ্ছে y = f(x). এই বক্ররেখাটাকে না y = f(x), এটা হচ্ছে একটা বক্ররেখা y = f(x). ঠিক আছে, এই বক্ররেখাটার এইরকম জায়গাতে একটা বিন্দু আমরা কল্পনা করছি, যে এইরকম জায়গাতে একটা বিন্দু কল্পনা করছি। কি বিন্দুটা? না বিন্দুটাকে আমরা নিলাম, ভাবলাম p। বিন্দুটা কি? না p। সেই বিন্দুটার স্থানাঙ্কটা কি হতে পারে? না সেই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x, y। তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা কি? x, y। এইবার তাহলে এইখানে আরেকটা বিন্দু p বিন্দুর একদম কাছাকাছি, এটা ছবিতে একটু দূরে দেখাবে, কার্ভটাকে আর একটু বাকি আগে যদি আরো পরিষ্কার আসবে আর কি। ধরো আমরা এইরকম করে আঁকলাম একটা বিন্দু, তাহলে আমরা এখানে p বিন্দু নিলাম যার স্থানাঙ্ক x, y। এখানে একটা ধরো q বিন্দু নিচ্ছি, এদিকে q বিন্দুটা কেমন দেখো, তাহলে বলো p বিন্দু যদি নিই, তাহলে p বিন্দু হলে এখান থেকে এই অরিজিন থেকে এইটার এখানে দূরত্বটা কত? এটা নিশ্চয়ই y, আর এটা নিশ্চয়ই কত? এটা নিশ্চয়ই x, এটা নিশ্চয়ই x। এবারে এই p বিন্দু থেকে একটু দূরে সেই দূরত্বটা কেমন? না ∆x আর ∆y। তাহলে এইটা আমার xy, এখানে দূরত্বটা মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু ছবিটা আমরা যদি আরো সামনে নিই, এরকম জায়গাতে নিই কিউটা, তাহলে এইরকম জায়গাতে একটা কিউ নিলে সেই কিউ বিন্দু স্থানাঙ্কটা কত হবে? না আমরা ধরে নিচ্ছি এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলছি ∆x। এই দূরত্বটা কত? ∆x, এটা হচ্ছে ∆x। আর এই দূরত্বটা এটা তো y, তাহলে এইটা হচ্ছে ∆y। বুঝা গেল? তাহলে এইটা যদি ∆y হয় এখন, তাহলে বলো এই স্থানাঙ্কটা কত হবে? x + ∆x আর y + ∆y। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক এটা। এখন আমরা pq তে একটা জ্যা কল্পনা করতে পারি। pq একটা জ্যা, pq একটা জ্যা, তাই তো? তাহলে এই জ্যাটি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এই জ্যা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ভাবছি কি? না এটাকে ভাবছি সাই, বা এটাকে থিটাই ভাবলাম। কি? না থিটা। অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে কি হলো? না PQ জ্যাটি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা PQ জ্যার তো নতি পাবো, আগের দিন শিখেছি, সীমা আসছিল তো আগের দিন। নতির সূত্র কি? y1 - y2/x1 - x2। তাহলে লিখো যে PQ জ্যা এর নতি, নতি সমান কত? না নতি সমান, তাহলে আমরা যদি এটাকে এখন y ভাবি, y1 ভাবি, আর এইটাকে যদি y2 ভাবি, এটাকে x1 এটাকে x2 ভাবি, তাহলে কি হবে? না x + ∆x, এটা নিশ্চয়ই x এর থেকে বড়, তাই তো? তাহলে আমরা কি করব? না y + ∆y, এটা y1, তাই তো, -y2y ডিভাইডেড বাই, বা কেউ যদি বলে স্যার আমি এটাকে y2 ভাবছি, এটাকে y1 ভাবছি, তাহলে y2 - y1, অসুবিধা নেই। তাহলে এটা তখন x2 ভাবতে হবে। তাহলে এটাকে যদি আমরা y2 কল্পনা করি, আর এটাকে x2 কল্পনা করি, আর এটাকে y1 আর এটাকে x1 কল্পনা করি, তাহলে আমার সূত্র কি? y2 - y1/x2 - x1, এটা হচ্ছে নতির সূত্র। তাহলে x2 বলতে কি? x + ∆x - x। বুঝা গেল না? এবারে দেখো এইটা আমরা নতির সূত্র পেলাম। এখন আমরা y সমান কি বলেছি? y সমান কি বলেছি? না y সমান হচ্ছে f(x), তাই তো? এখন p বিন্দু যখন স্থানাঙ্ক x, y, তাহলে অ্যাকচুয়ালি p বিন্দু স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে বলো তো? না অ্যাকচুয়ালি p বিন্দু স্থানাঙ্ক দাঁড়াচ্ছে x, f(x), হ্যাঁ কিনা বলবো? এটা p বিন্দু স্থানাঙ্ক কিনা? কারণ p বিন্দু স্থানাঙ্ক কি ধরেছি? x, y তো। তাহলে y এর মান কত? f(x), আর অপেক্ষক y সমান f(x) সর্বদা। তাহলে আমরা p বিন্দু স্থানাঙ্কটাকে লিখতে পারি x, y এর মান f(x) হলো। এখন এই p বিন্দুটাকে একটু সরিয়ে নিয়ে গেছি q বিন্দুতে,
মানে কি না পি বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডেল এক্স দূরত্ব আর ওয়াই বরাবর ডেল ওয়াই দূরত্বে একটা বিন্দু ধরেছি আমরা কিউ। তাহলে কি অর্থাৎ কার পরিবর্তনের সাথে সাথে হচ্ছে এক্স এর পরিবর্তনের সাথে সাথে। তাহলে এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স এর পরিবর্তন ডেল এক্স এর জন্য বলো হ্যাঁ কেটে তো যাবে কিন্তু কাটবো না। দেখো কি হয় যে এক্স এর পরিবর্তন ডেল এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে, ওয়াই এর পরিবর্তন কত, পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই, ওয়াই এর পরিবর্তন ডেল ওয়াই, তাই তো। তাহলে দেখো যখন আমরা পি বিন্দুর ক্ষেত্রে কি করেছিলাম, পি বিন্দুর স্থানাঙ্কটা কত হলো, পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দাঁড়াচ্ছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে যে x, f of x, এটা পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে যখন এক্সটা ডেল এক্স বৃদ্ধি পেয়েছে, এখন বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াইটা বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে অতএব এখন দেখো তো কিউ বিন্দু স্থানাঙ্কটাকে আমরা লিখতে পারি এইভাবে, কিউ বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি যে এক্স প্লাস ডেল এক্স, আর এটাকে লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, হ্যাঁ কি না, হ্যাঁ ওয়াই তো, এটা ওয়াই মানে ওয়াই প্লাস ডেল ওয়াই। কারণটা দেখো আবার আর একটু ভেঙে দেখাই, এটা নিশ্চয়ই তোলা আছে সবার। তাহলে আর দেখো এখানে যে এক্স পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে এক্স প্লাস ডেল এক্স, তাই তো, আর ওয়াই পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাই তো। এবারে বলো ওয়াই মানে কি এফ অফ এক্স, ওয়াই মানে কি এফ অফ এক্স, আর তাহলে যখন আমরা ওয়াই সমান এফ অফ এক্স লিখছিলাম, তাহলে এখন ওয়াই জায়গায় যদি ওয়াই প্লাস ডেল ওয়াই লিখি তাহলে এখানটা কি লিখা হবে এক্স প্লাস ডেল এক্স, কারণ এক্স এর পরিবর্তিত রূপটা তো এক্স প্লাস ডেল ওয়াই ডেল এক্স, আর ওয়াই এর পরিবর্তিত রূপটা তো ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এইখানটা যদি ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ডেল ওয়াই হয় তাহলে এইখানটাই কত হবে, তাহলে এক্স এর জায়গাতে এক্স প্লাস ডেল এক্স হবে, অর্থাৎ তাহলে এটা সমানই দাঁড়িয়ে যাচ্ছে কি এফ অফ এক্স প্লাস ডেল এক্স। বুঝে গেল না যায়নি? তাহলে বলো আমরা এই ওয়াই প্লাস ডেল ওয়াই এর জায়গায় কি বসাতে পারি, ওয়াই প্লাস ডেল ওয়াই জায়গায় কি বসাতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে এখানটায় আমরা লিখব এবারে সমান দিয়ে এর সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে এফ অফ এক্স ডিভাইডেড বাই কি এক্স এক্স কেটে গেল, পড়ে থাকছে শুধু ডেল এক্স। তাহলে ডেল এক্স মানে কি, ডেল বলতে অ্যাকচুয়ালি আমরা পরিবর্তনকে বোঝাই, তাহলে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, ডেল এক্স বলতে এখানে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে দেখো এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য এখানে কি ফাংশনের পরিবর্তন হচ্ছে, ফাংশন মানে কেন ওয়াই। এখন একটা জিনিস দেখো এই কিউ বিন্দুটাকে যদি আমরা আস্তে 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 করে পি বিন্দুর কাছাকাছি নিয়ে আসি, কিউ বিন্দুটাকে যদি আস্তে 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 করে পি বিন্দুর কাছাকাছি নিয়ে আসি তাহলে বলো তো এখন এই জ্যাটা কেমন হবে। ধরো কিউ বিন্দুটাকে আমরা এইখানটা থেকে কিউ বিন্দুটাকে এইখানে নিয়ে এলাম, তাহলে কিউ বিন্দুটাকে আমরা এখানে নিলাম, তখন কি হবে পি কিউ জ্যাটা এইরকম হবে না, হ্যাঁ। আবার যদি এইখানটায় নিয়ে আসি তাহলে পি কিউ জ্যাটা কি এরকম হবে। এরকম করতে করতে যখন কিউ বিন্দুটাকে পুরো পি এর উপরে নিয়ে চলে আসবো তখন একটা বিন্দু দিয়ে যাচ্ছে মানে কি, তখন এই জ্যা থাকবে কি সেটা কি হয়ে যাবে স্পর্শক, স্পর্শক হয়ে যাবে না। আমরা তো বৃত্তের স্পর্শককে টেনেছি কি একটা বিন্দুকেই তো স্পর্শ করে যাবে, আর জ্যা বলে কি দুটো বিন্দুকে ছেদ করে যাবে, তাই তো। অর্থাৎ কোনো বক্রকে ছেদ করে যাচ্ছে যখন সেটা হচ্ছে জ্যা, আর যখন জাস্ট একটা সাইড দিয়ে একটা বিন্দু দিয়ে স্পর্শ করে যাচ্ছে তাকে বলছিলাম আমরা স্পর্শক। তাহলে কিউ বিন্দুটাকে যখন আমরা ধীরে ধীরে পি বিন্দুর উপর নিয়ে আসবো তখন হয়ে যাবে ওই পি কিউ জ্যাটা কিসে পরিণত হবে স্পর্শকে। তখন তাহলে কখন না ডেল এক্সটা যখন জি টেন্স টু জিরো, ডেল এক্সটা যখন টেন্স টু জিরো, তাহলে ডেল এক্স টেন্স টু জিরো মানে কার পরিবর্তনের সাথে সাথে হয়েছিল পরিবর্তন ওয়াই এক্স, এক্স এর পরিবর্তন করেছিলাম বলে তো ওয়াই এর পরিবর্তন হয়েছে, তাই তো। তাহলে এক্স এর পরিবর্তনটা যদি আমি টেন্স টু জিরো করে দিই তাহলে ওয়াই এর পরিবর্তন তখন কি দাঁড়াবে জিরোই তো হবে, অর্থাৎ কিউ বিন্দুটা তখন পি বিন্দুতে হবে, পি কিউ জ্যাটা তখন স্পর্শকে পরিণত হবে। তাহলে এবারে লিখো ভাষা লিখো যে কিউ বিন্দুকে
কিউ বিন্দুকে পি বিন্দুর নিকটতর করলে অর্থাৎ ডেল এক্স টেন্স টু জিরো করলে, অর্থাৎ ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো করলে পি কিউ জ্যাটি কিসে পরিণত হবে? পি কিউ জ্যাটি পি বিন্দুতে একটি স্পর্শকে পরিণত হবে, পি বিন্দুতে একটি স্পর্শকে পরিণত হবে। অতএব এটা কার নতি ছিল? পি কিউ জ্যার নতি। তাহলে এখানটায় কি কন্ডিশন লাগাবো? ডেল এক্স টেন্স টু জিরো কন্ডিশনটা লাগালেই এই নতিটা কার হয়ে যাবে? স্পর্শকের নতি। ঠিক আছে, তাহলে পি কিউ জ্যাকে পি বিন্দুতে স্পর্শকে পরিণত হবে। অতএব পি বিন্দুতে স্পর্শকের নতি সমান, অতএব পি বিন্দুতে স্পর্শকের নতি সমান, পি বিন্দুতে স্পর্শকের নতি সমান কি হবে না? লিমিট, তাহলে ডেল এক্স টেন্স টু জিরো আসছে মানে কি আসবে? লিমিট এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। হলো না? মান বসবে না। এইবার এই ডেল এক্সটা পরিবর্তনটাকে, এই ডেল এক্স পরিবর্তনটাকে এইচ ধরা হয়, স্মল এইচ ধরা হয়, এটা ধরা হয় আমাদের ক্যালকুলাসে। তাহলে ডেল এক্স পরিবর্তনটাকে কি ধরা হয়? এইচ। তাহলে যদি হয় তাহলে লিমিট কত হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h হয়েছে। এইবার কি দাঁড়াচ্ছে না, এইটাকেই প্রকাশ করা হয়, এটাকেই প্রকাশ করা হয় সমান dx। এটা কার পরিবর্তন ছিল? x এর পরিবর্তন, সেটাকে আমরা প্রকাশ করছি dx। এটা কার পরিবর্তন? y এর পরিবর্তন, সেটাকে বলা হবে dy। অর্থাৎ এটাকেই বলা হয় x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ, x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। বা এটাকে আরেকটা প্রকাশ করা হয় f ড্যাশ অফ x, f ড্যাশ অফ x মানে x এর সাপেক্ষে f অফ x এর অন্তর্কলজ। এটা তো y সমান f অফ x ধরেছিল, মানে f ড্যাশ বলতে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। মানে যেটা হ্যাঁ, এই তো এটা ডেরিভেটিভ, মানে এটাকে আরেক এইভাবে লিখতে পারি আমরা d dx অফ f অফ x, d dx অফ f অফ x, x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। তাহলে এখানে তীর চিহ্ন দিয়ে এবারে লিখো, এটাকে তীর চিহ্ন দিয়ে এরকম করে লিখো, ইহাকেই বলা হয়, এটাকে তীর চিহ্ন দিয়ে এবারে লিখবো যে ইহাকেই বলা হয় x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ, x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। যেখানে যেখানে এটা তুলনীয় আমি এটা লিখছি h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এবার ইয়াকেই বলা হয় x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। এবার যেখানে যেখানে বলে লিখেছো, যেখানে x হলো স্বাধীন চলক আর y হলো অধীন চলক। কার অধীনে? x এর অধীনে। যেখানে x হলো স্বাধীন চলক এবং y হলো অধীন চলক, x হলো স্বাধীন চলক এবং y হলো অধীন চলক। হয়েছে। এবারে এখানে একটা জিনিস দেখো, তাহলে এটা কার নতি পেয়েছিল? স্পর্শকের নতি। কোন ফাংশনে?
y ইকুয়াল টু এফ অফ এক্স একটি ফাংশনের পি বিন্দুতে একটা নতি যেটা পেয়েছি তাকেই বলছি ওই ফাংশনের ডেরিভেটিভ এফ ড্যাশ এফ এক্স, তাই না? এফ ড্যাশ এফ এক্স মানে কি ওই ফাংশনেরই তো ডেরিভেটিভ। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স বা তাকে প্রকাশ করা এফ ড্যাশ অফ এক্স যদি ওয়াই সন এফ অফ এক্স হয়, যদি ফাংশনটা ওয়াই সন এফ অফ এক্স হয় তাকে ডিওয়াই, এটার উচ্চারণ হবে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। অর্থাৎ এই যে ডিডিএক্স, ডিডিএক্স এটা হচ্ছে একটা অপারেটর, এটার সমান আমরা ধরাই ক্যাপিটাল ডি, এটা সমান ধরাই ক্যাপিটাল ডি। তাহলে ডিওয়াই ডিএক্স এই যে ডিডিএক্স অফ ওয়াই এটাকে তাহলে কিভাবে প্রকাশ করা হবে? ডিওয়াই, তাহলে কি ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা অপারেটর, ঠিক আছে? এবার উচ্চারণ আমরা সাধারণত সবাই কি করি ডিওয়াই বাই ডিএক্স বলে দিই, ডিওয়াই বাই ডিএক্স, এটা আমাদের সুবিধার্থে, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। এটা একটা অপারেটর, সেই অপারেটরের সাপেক্ষে ওয়াইকে কি করা হচ্ছে? ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে এখানে দেখো পি বিন্দুতে স্পর্শকের নতি, সেই নতিটাকে কি বলছি আমরা এক প্রকার এফ অফ এক্স এর ডেরিভেটিভ। তাহলে অন্তর্কলজ বলতে ফাইনালি কি বোঝাচ্ছে? কোনো একটি কার্ভের বা কোনো একটি বক্ররেখার, এটা একটা বক্ররেখা, কোনো একটি ফাংশনের, তাহলে বক্ররেখা বলতে পারি, কার্ভ বলতে পারি, ফাংশনও বলতে পারি। তাহলে কোনো একটি ফাংশনের অন্তর্কলজ বলতে ওর উপর, কার উপর? না ফাংশনের উপর কোনো একটি বিন্দুতে, এখানে আমরা কি বিন্দু ধরেছি? পি বিন্দু, কোনো একটি বিন্দুতে স্পর্শকের নতি। তাহলে স্পর্শকের নতি মানে কে? ডিডিএক্স অফ ওয়াই, মানে ওই ফাংশনের অন্তর্কলজ। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি? ট্যান, যদি এটা থিটা অ্যাঙ্গেল করে, স্পর্শকটা যদি থিটা অ্যাঙ্গেলে থাকে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে এটার সমানই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? ডিওয়াই বাই ডিএক্স, যেখানে থিটাটা হচ্ছে কি না এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে ওই স্পর্শকটা যে কোণ করেছে, হলো? তাহলে ডিওয়াই ডিএক্স যেখানে থাকবে কোথাও কোথাও আমরা সেখানে ট্যান থিটাকেও কাজে লাগাবো। আবার ট্যান থিটা মানে কি? প্রবণতা, সরলরেখায় শিখেছি, মানে এটা মানে কি? প্রবণতা এম, যাকে এম দ্বারা প্রকাশ করা হয় সরলরেখার ক্ষেত্রে, প্রবণতা স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অন্তর্কলজের সংজ্ঞাকে জিজ্ঞাসা করলে কি বলবে এক কথায়? কোন একটা ফাংশনের অন্তর্কলজ বলতে এক কথায় কি বলবে? কোনো ফাংশনের কোনো একটি বিন্দুতে, কোনো ফাংশনের উপর কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিকেই বলা হয় ওই ফাংশনের কি? অন্তর্কলজ। মনে থাকবে তো? আর লিখছি না, তাই তো? এটা যেন খুব ভালো করে মনে থাকে। এইবারে আমাদেরকে যখন অঙ্ক বলবে যে কোনো একটা ফাংশন দিয়ে দেবে, দিয়ে বলবে তার সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ নির্ণয় করো, সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ নির্ণয় করতে বললো, মানে এইটা হচ্ছে সংজ্ঞা, এইটাই হচ্ছে অন্তর্কলজের সংজ্ঞা, ঠিক আছে? আমাকে একটা অঙ্ক এরকম দিতে পারে যে এফ অফ এক্স এর মান হয়তো দিল, এফ অফ এক্স সমান আমাকে দিল হয়তো কত না এক্স দিল, বললো এক্স এর ডেরিভেটিভ হলো, বা এক্স স্কোয়ার দিল। আমরা এখন সূত্রটাই করি, এক্স টু দি পাওয়ার এন দিল, কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমাকে বললো এক্স টু দি পাওয়ার এন এর অন্তর্কলজ করো সংজ্ঞার সাহায্যে। তাহলে আমাদের কি এটা সমান কি? নিশ্চয়ই তাহলে আমরা কি ধরবো? এটা সমানই ওয়াই। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াইকে সবসময় এফ অফ এক্স ধরা হয়। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে বলো তো যে এফ অফ এক্স প্লাস এইচ কি দাঁড়াবে? নিশ্চয়ই এক্স প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার এন দাঁড়াবে, তাই তো? তাহলে আমরা এখানে বলি এবার, তাহলে সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ করলে আমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে তো। তাহলে এখানটায় তখন বলবো যে অতএব ডিওয়াই বাই ডিএক্স, বা যদি আমার অঙ্কে ওয়াই না থাকে শুধু এফ অফ এক্স সমানই দেওয়া থাকে, তাহলে তখন ডিওয়াই বাই ডিএক্স লিখবো না, ডিডিএক্স অফ ওয়াই লিখবো, তখন ডাইরেক্ট লিখবো কি? এফ ড্যাশ অফ এক্স। যদি ওয়াই সমান দেওয়া থাকে তখন ডিডিএক্স অফ ওয়াই লিখবো, যদি এফ অফ এক্স সমান দেওয়া থাকে তাহলে তখন এফ ড্যাশ অফ এক্স লিখবো। বুঝা গেল? এবারে মানগুলো বসাবো, লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এর মান কত? এক্স প্লাস এইচ তার হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে এবারে সূত্র ফেলতে হবে। না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, তার কারণ কিন্তু স্কোয়ার নেই। এবারে সেই সূত্রে আমাদেরকে সাজাতে হবে। এখন দেখো
আমরা যদি এটাকে আমাদের এর সূত্র লাগাবো, আমরা ওই দ্বিপদ উপপাদ্যের যে সূত্র আমাদের আছে দ্বিপদ উপপাদ্যের, লিমিটের সূত্রটা লিমিটের সূত্র লাগবে কি? n মাইনাস n বাই x মাইনাস লিমিটের সূত্র তখনই লাগবে যদি আমরা লিমিটের সূত্র লাগাতে পারি। কেমন ভাবে দেখো, x প্লাস h তার হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই স্যার এই যে তাহলে এইখানটা একটা কাজ করতে হবে, ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো x প্লাস h টেন্ডস টু কি হবে, x হবে না? ভালো করে দেখো, আমাদের h টেন্ডস টু 0 ছিল, আমি উভয় পক্ষে x যোগ করে দিলাম, উভয় পক্ষে x যোগ করে দিলাম, তাহলে x প্লাস h টেন্ডস টু x এই সার্কিট যাবে হলো। আর এখানে কি দাঁড়াবে তাহলে, আমি এখানে তাহলে এরকম ভাবে সাজাবো x প্লাস h মাইনাস x, কেটে যাবে বুঝা গেল না? দিয়ে এবারে ধরে নিব যে ধরি কি না, ধরি x প্লাস h সমান ধরো আমরা ধরে নিলাম z, তাহলে এখান থেকে বলো x প্লাস h টেন্ডস টু x এর জন্য ইমপ্লাইজ করবে কি z টেন্ডস টু নিশ্চয়ই x, তাই তো? এই যে x প্লাস h টেন্ডস টু x, তো তাহলে কি ইমপ্লাইজ করবে z, তাহলে এখানে বসিয়ে দাও লিমিট z টেন্ডস টু x z টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই z মাইনাস x। সূত্র পড়ছে কিনা দেখো, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, লিমিটের সূত্র। তাহলে এটা সমান সূত্র কি n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ তাহলে ফাইনালি দাঁড়ালো কি f ড্যাশ অফ x, বা এটাকে আমরা আরেকটা কি বলতে পারি, যাতে দাঁড়াচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, মানে y মানে কে x টু দি পাওয়ার n, তাহলে আমরা কি লিখেছিলাম ddx অফ y সমান f ড্যাশ অফ x, তাহলে ddx অফ y y মানে কি x টু দি পাওয়ার n, তাহলে আমাদের একটা সূত্র দাঁড়িয়ে গেল যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভটা কি n ইনটু x টু দি n মাইনাস 1 হলো। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সব সূত্রের প্রমাণ আমাদের এই মুহূর্তে দরকার নেই, আমরা যেটা একটু বোঝার জন্য প্রথমে একটা সূত্র দেখে নিলাম, এটা সরাতে হবে, তাই তো? না আমাকে বললো যে এই রকমই একটা দেবে, এরকম সিম্পল জাস্ট f অফ x একটা y ইকুয়াল টু f অফ x আমাকে বলে দিল যে এই ফাংশনটা x ইকুয়াল টু a বিন্দুতে, x ইকুয়াল টু a বিন্দুতে, তাহলে এটা একটা অঙ্ক, আমি সূত্র দেখাবো। তাহলে y ইকুয়াল টু f অফ x, y ইকুয়াল টু f অফ x, এই অপেক্ষকটির x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে কিনা যাচাই করো, বা বলবে এর অন্তর্কলজ সংজ্ঞার সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে? তাহলে সংজ্ঞার সাহায্যে বললে একটু আগে যে x টু দি n এর সূত্রটা শিখলাম ওইভাবে করতে হবে। যদি অন্তর্কলজের অস্তিত্ব আছে কিনা যাচাই করতে বলে তাহলে কিভাবে করতে হবে না, তাহলে বাম পক্ষ অন্তর্কলজ আর ডান পক্ষ অন্তর্কলজের সাহায্যে বার করতে হবে। যেমন বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিট আমরা বলেছিলাম লিমিটের সূত্রে, এখানেও হবে এটা যে বাম পক্ষ ডেরিভেটিভ এবং ডান পক্ষ ডেরিভেটিভ দুটো মান যদি সমান হয় তবেই বলবো যে এর অন্তর্কলজের অস্তিত্ব আছে, ঠিক আছে? তাহলে কি লিখব না, যদি লিমিট, এটাকে এইভাবে বলা হয় যে যদি L লেফট হ্যান্ড L f ড্যাশ x, এবারে x ইকুয়াল টু কোন বিন্দুতে বলেছে, তাহলে এখানটা কি বসবে a, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট f ড্যাশ অফ a, মানে কি না লেফট সাইড ডেরিভেটিভ x ইকুয়াল টু a বিন্দুতে, সমানই তো রাইট সাইড ডেরিভেটিভ x ইকুয়াল টু a বিন্দুতে যদি সমান হয়, এটা হয় অর্থাৎ কি না, যদি যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ x প্লাস h মাইনাস f অফ x
ডিভাইডেড বাই এইচ, এরা দুজনে যদি সমান হয়, দেখো এক্স ইকুয়াল টু কি বিন্দুতে বলেছে আমার জানার দরকার নেই, কিন্তু এটা মনে রাখবো সব সময় যে এইখানটায় কি হবে, তাহলে এক্স ইকুয়াল টু কোন বিন্দুতে, এ বিন্দুতে, এইখানটায় এ বসবে, এইখানটাতে এ বসবে, এইখানটাতে কি বসবে, এক্স এর জায়গায় বসাবো। এক্স এর জায়গাতে এ বসবে, এক্স এর জায়গাতে জাস্ট এটা বসবে। কিন্তু মনে রাখবো আমরা যে h টেন্ডস টু 0 মাইনাস h টেন্ডস টু 0 প্লাস এটা অলওয়েজ ফিক্সড। এক্স ইকুয়াল টু কি বিন্দুতে বললো আমার জানার দরকার নেই। কেউ ভাববে স্যার আমরা লিমিটে করেছিলাম এক্স ইকুয়াল টু 2 দিয়েছে, তাহলে এটা হবে h টেন্ডস টু 2 মাইনাস, এটা বলবে h টেন্ডস টু 2 প্লাস, তাহলে ভুল হয়ে গেল। কেন না h বলতে কি, স্যার বিন্দুতে তাহলে এক্স এর জায়গায় বসাবো 2। হ্যাঁ এক্স এর জায়গাতে 2 বসবে, কারণ দেখো h বলতে কি, h বলতে তো x এর পরিবর্তন, হ্যাঁ h বলতে কিন্তু x এর পরিবর্তন, আর আমরা তো h মানে আমরা তো বলেছি h বলতে তো কে ডেল x, h বলতে কে ডেল x, তাহলে ডেল xটা যখন টেন্ডস টু 0 তখনই তো বলেছিলাম যে এটা ওই স্পর্শকটার নতি বা এটা x এর সাপেক্ষে y এর অন্তর্গোলককে প্রকাশ করা হচ্ছে, তাহলে এ তো অলওয়েজ টেন্ডস টু 0, x এর মান কি হলো আমার জানার দরকার নেই, এটা অলওয়েজ টেন্ডস টু 0, মানে এইচটা অলওয়েজ টেন্ডস টু 0। এবারে বামপক্ষ লিমিট বললে, বামপক্ষ ডেরিভেটিভ বললে এইচটা টেন্ডস টু 0 মাইনাস হবে, আর ডান পক্ষ ডেরিভেটিভ বললে এইচটা টেন্ডস টু 0 প্লাস হবে। এবারে এক্স এর মান যে বিন্দুতে বলবে এক্স এর জায়গাতে সেটা বসিয়ে যাবে, তাহলে এখানেও এক্স এর মান এ বসবে, এখানেও এক্স এর মান এ বসবে। তাহলে এই যে মান বসাবো নাকি? তো এইচ এর মান এবারে লিমিট হবে, লিমিট করার পরে যা সূত্র আমরা শিখেছি, এখানে যে ফাংশন থাকবে তার ডেরিভেটিভ লিমিট করে লিমিটের সূত্র অনুযায়ী এবারে এইচ টেন্ডস টু 0 মানে লিমিটে 0 বসবে, বুঝে গেল। এবারে যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে যদি এটা সমান এটা হয় তবে বলা হবে যে x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x এর কি আছে, f অফ x এর অন্তর্কলজ বা f ড্যাশ অফ x এর অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে। তো ওখানে তাহলে x1 0 একদম হেডিংটা x1 0 লিখে x1 টা ইয়ে বোঝা, কোনটা একদম হেডিংটা x1 এ এখানটায়, এখানে আমি x1 0 বলেছি কারণ এই ফাংশনটার জন্য x1 0ই দরকার, নাহলে হবে না, ফাংশন অনুযায়ী তো x এর মান বসাতে, নাহলে তো ডেরিভেটিভ হবে না। এইবারে এ দিয়ে করছেন, হ্যাঁ এটা a হচ্ছে জেনারেল মান, জেনারেল ফাংশন y ইকুয়াল টু f অফ x ধরেছি, সেক্ষেত্রে জেনারেল ধরলাম যে x ইকুয়াল টু a বিন্দুতে। তো ওখানে এবারে তুমি যেমন ফাংশন হবে x এর মান সেরকম বসাতে হবে, নাহলে তোমার ডেরিভেটিভ করা যাবে না। যেমন আমরা লিমিট করেছিলাম, আমরা যে কোনো ফাংশনে যে কোনো লিমিট বসাতে লাগলে হবে না, তাহলে এখানে sin a আর কোন হবে sin a তাহলে x1 এ, তাহলে সাইন এ বসালে তখন সাইন এ আসবে, তখন তুমি ফাইনালি ক্যালকুলেশনটা করতে পারবে না, সাইন এর মান কত পার্টিকুলার পারবো কি পাবো না। তাহলে পার্টিকুলারটা সাইনের মান না পেলে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান কি করে বলবো, তাহলে তো এখানটাতে হবে 0 বসাতে হবে x এর জায়গায়, কোনখানে, x এর জায়গায়, হ্যাঁ এখানে এবারে 0 বসাবো। যদি এই ফাংশনটা f অফ x এর এই যে y ইকুয়াল টু f অফ x ধরেছি, যদি f অফ x এর জায়গায় আমরা এই অঙ্কটাকে sin x ধরে নিই, তাহলে এইগুলোতে এবারে তখন 0 বসবে x এর জায়গায়, বুঝা গেল। এবার দেখো হয়েছে না, তোলা হয়নি এখানে, তাহলে f অফ x সমান এটা দেওয়া আছে তাই তো, তাহলে অতএব f অফ x প্লাস h টা বার করে নিই আমরা, f অফ x প্লাস h কত হবে, sin অফ x প্লাস h, তাই তো। তাহলে বাম পক্ষ লিমিট বার করো, তাহলে লিমিট বলো সূত্র কি, l f ড্যাশ অফ 0, তাই তো। তাহলে এটা সমান কি হবে না, লিমিট sin তো x তাহলে x প্লাস a টা বুঝে, h টেন্ডস টু 0 মাইনাস, হ্যাঁ প্রথম লাইনটা হবে f অফ x প্লাস a, হ্যাঁ তো f অফ x সমান sin x, তাহলে x এর জায়গায় কি বসে x প্লাস h, তো এখানেও বসবে x এর জায়গায় x প্লাস h। এইবারে এটা সমান কত হবে না, f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই h, এটাই তো সূত্র নাকি। তাহলে এখান থেকে আরেকটা কি বার করব, f অফ 0 প্লাস h, এটার মান কত হবে, নিশ্চয়ই sin h, এবং f অফ 0 সমান কত হবে, নিশ্চয়ই sin 0, মানে কত 0, এই মানগুলো যে আমার দরকার তো এখানে, তাহলে সেই মানগুলো বার করলে এটা কোথা থেকে বার করলাম না, এখান থেকে,
এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে f অফ 0 সমান কত sin 0 মানে 0 পেয়ে গেল। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, লিমিট h টেন্ডস টু 0, বল এটার মান কত sin h মাইনাস 0/h। সেই এদিকটা তো f অফ h হয়, f অফ 0 লিখে না ডান দিকে, কোনটা ওই ওখানটা ডান দিকে এই ডান দিকে হ্যাঁ এই দেখ f of x plus h সূত্র কি f অফ x প্লাস h মাইনাস f অফ x। ডান দিকটা ওই হ্যাঁ f অফ 0 তো f অফ h বলতে হবে, এখানে 0টা 0 কেন h বসবে? আরে বাবা x এর মান কি বলা আছে, এই 0 তো। তাহলে দেখো x এর জায়গাতে কি লিখব, f অফ x প্লাস h, তাহলে x এর জায়গাতে কত বসবে 0, তাহলে f অফ 0 প্লাস h। তারপরে লাইনটা বলছি এরপরের লাইনটা তো এইখানটাই লিখেছি, তো এই ফাংশন থেকে তো পেয়েছি f অফ 0, তাহলে f অফ 0 এর মান কত sin 0। আমরা তো এই ফাংশন থেকে পাবো, তো মেন তো এই ফাংশন। এবং বলা আছে এখান থেকে তো আমি বলে দিইনি বা বলিনি, বা এখান থেকে ইমপ্লাইজ দ্যাট দিইনি, এবং মানে কি এখান থেকে পেয়েছি f অফ 0 মান। এবার বলো এটা সমান কি দাঁড়াচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস sin h বাই h, বলো এর মান কত, এর মান 1 তো। একই রকম রাইট হ্যান্ড সাইড লিমিটটা বার করো, f ড্যাশ অফ 0, তাহলে রাইট হ্যান্ড সাইড লিমিটটা কত না লিমিট h টেন্ডস টু, তাহলে রাইট হ্যান্ড সাইড লিমিটটা লিমিট h টেন্ডস টু 0 প্লাস, একই রকম কত হবে বলো, সূত্রটা কি হবে f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই h, মানে কি লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এটার মান কত sin h, আর এটা 0 আর এটা তো 0 আর মাইনাস 0 এরকম করলাম না, ডাইরেক্ট sin h করে দিলাম, তাহলে এটার মানও 1। বলো বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিট সমান হয়েছে, তাহলে বাম পক্ষ যেহেতু এবারে নিচে লিখো যে যেহেতু এটার সমান এটা, অতএব কি x = 0 বিন্দুতে sin x এর অন্তর্কলজের অস্তিত্ব আছে। বুঝা গেল না যায়নি? এটা কি বলে 0 প্লাস 0 মাইনাস, হ্যাঁ আরে 0 প্লাস 0 মাইনাসের সাথে তোমার সাথ নেই, আমার তো এখানে লিমিটটা কি, আমাদের সূত্র কি যে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, এটা হলেই তার মান হচ্ছে 1। লাগলো 0 প্লাস 0 মাইনাস, হ্যাঁ 0 প্লাস 0 মাইনাস লাগলো না বলতে বাম পক্ষকে বোঝানোর জন্য আমাকে ডিনোটেট করতেই হবে, যেটা বাম পক্ষ ব্যাপারটা। তাহলে এবারে এখানে লিখবো যে যেহেতু l f ড্যাশ অফ 0 সমান r f ড্যাশ অফ 0, অতএব তাহলে যেহেতু এটা, অতএব x = 0 বিন্দুতে sin x এর অন্তর্কলজের অস্তিত্ব আছে, sin x এর অন্তর্কলজের অস্তিত্ব আছে। বুঝা গেল? তাহলে আমাদের অন্তর্কলজের অস্তিত্ব আছে কোনো একটা অঙ্কের যদি দেখাতে বলে এই আকারে এই সূত্রে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের এবারে দেখেছো লিমিটটা কেন কাজে লেগেছে, এটা লিমিটের, তাহলে এক নম্বর সূত্র কি আছে dy by dx যে dy ddx of x to the power n, এটা সূত্র কি শিখেছি n into x to the power n minus 1। একটা জিনিস মাথায় রাখবো, এটা কিন্তু অঙ্কের রুল নয়, আমাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস মনে রাখবো যে প্রত্যেকটা অঙ্ক ডেরিভেটিভ যখন হবে, যারই ডেরিভেটিভ হোক, যে চলটার ডেরিভেটিভ করছি আমরা তার সবসময় এক ঘাতে যে থামবে, কেমন না ইনটু ddx বাই ddx of x। কেটে যাবে, তাহলে কি হচ্ছে, যেহেতু এটা x এর ডেরিভেটিভ ঘাত মানে x এর ডেরিভেটিভ 1, x এর ঘাত কত ধরো x ddx অফ এইটা, তাহলে আমরা x এর ঘাত তো 1, তাহলে এই সূত্র অনুযায়ী কত হবে n into x to the power 1 minus 1, মানে কত হচ্ছে এর n এর মান কত 1, তাহলে 1 into x to the power 0 মানে তো 1, তাহলে x এর ডেরিভেটিভের মান কত 1, তাহলে অর্থাৎ এখানে কিছু না মানে 1 আছে। এটা বলো না কাটা যাবে না, dx বাই dx কাটা যাবে না, কারণ এটা কি বলেছি দেখো ddx of x, এটা একটা অপারেটর। এটা বোঝানোর কারণটা কি না, ধরো আমাকে এরকম একটা অঙ্ক দিল যে ddx of y স্কয়ারের ডেরিভেটিভ করতে বললো, কার সাপেক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে y স্কয়ারের, 2y, তাহলে তখন কত হবে সূত্র অনুযায়ী দেখো n এর মান কত 2, তাহলে 2 into y to the power 2 minus 1 into dy dx, তাহলে y মানে 1 তার 2 হবে। এটা dy by dx তো মুশকিল ব্যাপার
তাহলে dy বাই dx হলো। তাহলে এখানে ফাইনালি দাঁড়াবে কত না 2y ইনটু dy dx। তাহলে যখনই চলটা চেঞ্জ হয়ে যাবে ওই dy বাই dx আবার আনতে হবে। হ্যাঁ ওখানে থাকবেই, কারণ এখানে কার সাপেক্ষে হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে কার y এর। আমি বলেছি না এক ঘাতে যে থামবে, তাহলে এক ঘাতে যে থামা মানে কি হচ্ছে এখানে এক ঘাতে এখানে x আর x ছিল বলে এক ঘাতে x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, তাই এখানে 1টা লেখা হয় না। কিন্তু এখানে x এর বদলে অন্য কোনো চল থাকলেই তার ডেরিভেটিভ এইটা দাঁড়াবে। সব সময় লাস্টে এক ঘাতের ডেরিভেটিভটা আবার থাকবে। বুঝা গেল অর্গ? স্যার ওই যে ওখানটা dx বাই dy মানে কত? হ্যাঁ এখানে ddx অফ x তার মানে তো 1 এর পরিষ্কার দেখতে পেলো। আর এখানে ddx অফ y এর মানে আমরা বলতে পারবো না, y এর মানে না জানলে ওটা ভাগ হয়েছে dx বাই dx। কেন ভাগ হতে হবে? একটু আগে তো বললাম ভাগ হবে না। আরে ভাই এটাকে আমরা উচ্চারণ করি এবার, কিন্তু জিনিসটা এটা এই তো ddx অফ x। ওটা তো বাম দিকেরটা হলো n কিন্তু n - 1 এর জায়গায় ওটা। হ্যাঁ তাহলে ওই ddx টা ওটা কোন জায়গাটা বসে মানটা? এইটা হ্যাঁ আমি কি বললাম, কোনো কিছু ডেরিভেটিভ করছি যখন তার সবসময় এক ঘাতে যে থামবে ডেরিভেটিভটা, তাহলে x এর সাপেক্ষে অবকল হচ্ছে মানে তাহলে x এর এক ঘাতের ডেরিভেটিভের মান কত 1। তাহলে এখানে ওই জন্য এখানে কিছুই লেখা হয় না, সূত্রে দেবে বইয়ে লেখা নেই, শুধু এখানে ফাঁকা আছে n × x n - 1 লিখেছে। কিন্তু যখন অন্য কোনো চল হয়ে যাবে তার এক ঘাতে যে থামলে তো এটাই হবে, আর তো এর কোনো ডেরিভেটিভ করা যাবে না। মাথায় ঢুকলো কথাটা? হয়েছে? তাহলে এইটা আমরা লিখি না বইয়ে, লেখা নেই, তার কারণে ডেরিভেটিভটা 1 বলি। কিন্তু এইখানে যখন হবে লাস্টে সবসময় এক হাতে যে থামবে। তাহলে 1 নম্বর সূত্র এটা আমরা শিখেছি। 2 নম্বর কি শিখব না, 2 নম্বর হচ্ছে আর প্রমাণ করাবো না বেশি। ddx অফ ধরো ধ্রুবক তার মান কত কিভাবে হচ্ছে দেখো ধ্রুবকের মানটা। তাহলে ddx অফ আমরা এই ধ্রুবককে লিখতে পারি k × x⁴ বলো তোমার তো সেই একই হবে k লিখতে পারি k সমান এই ধ্রুবকটা k এর মানটা এটা লিখতে পারি। হ্যাঁ তাহলে বলো k যেহেতু ধ্রুবক সে বাইরে চলে আসবে, তাহলে ddx অফ x⁴ তার ডেরিভেটিভ কি হবে n এর মান কত 0 তো 0 তাহলে বলো সূত্র অনুযায়ী কি হবে k × 0 × x⁴ 1 মানেই তো 0। অর্থাৎ সূত্র হচ্ছে এটা যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তর্কলজের মান 0, যে কোনো ধ্রুবক সংখ্যার। অতএব ddx অফ কি না যে কোনো ধ্রুবক তার অন্তর্কলজের মান 0। এখানে কেটা কি ছিল? কেটা অবশ্যই ধ্রুবক ছিল, কেটা অবশ্যই ধ্রুবক ছিল। তাহলে যে কোনো ধ্রুবকের অন্তর্কলজের মান হবে 0, তার কারণটা অবশ্যই এখানে পরিষ্কার হয়ে গেছে। হলো? হ্যাঁ হয়েছে। এবারে দেখো 3 নাম্বার ddx অফ যদি এরকম দাঁড়ায় যে √x, তাহলে তার ডেরিভেটিভ কি হবে? তাহলে আমার এখানে n এর মান কত হাফ। তাহলে ওকে ভেঙে আমরা যদি ডেরিভেটিভ করি দাঁড়াবে এরকম ddx অফ x⁴ মানে হাফ ইনটু x⁴ -1 অর্থাৎ হাফ ইনটু x⁻⁻½ মানে কত 1/2√x। তাহলে √x এর ডেরিভেটিভ কি 1/2√x, এটা মনে থাকে যেন। সবসময় তো এইভাবে ভেঙে করবো না, আমাদের কিছু কিছু মনে রাখতে হবে। তাহলে √x এর ডেরিভেটিভ 1/2√x। হ্যাঁ হ্যাঁ। 4 নাম্বার ddx অফ যদি 1/x হয়, বলো এদিকে তাকাও, যদি 1/x হয় তখন কি হবে ddx অফ 1/x। তাহলে এটাকে আমরা প্রমাণ করলে কেমন ভাবে করব না ddx অফ x⁻⁻1 মানে -1 ইনটু x⁻⁻1 অর্থাৎ -1/x²। তাহলে 1/x এর ডেরিভেটিভ হলো -1/x²। হ্যাঁ মনে রাখতে হবে। 5 নাম্বার ddx অফ e⁻x এমন একটা ফাংশন, তাহলে e⁻x এমন একটা ফাংশন তার ডেরিভেটিভ হবে কত না e⁻x ই দাঁড়াবে, তার ডেরিভেটিভ হচ্ছে এর মান কত হবে? ই যেখানে ই সমান হচ্ছে 272 এইটা এটা মান না 2718 এইভাবে আছে 2718
পরপর অনেক দূর চলবে, এটা একটা অমূলত সংখ্যা। তাহলে ওকে আমরা নেবারহুড যদি আমরা এতে নিই 2 দশমিক স্থান পর্যন্ত নিই তাহলে 2.72 হবে, কিন্তু এটা একটা অমূলত সংখ্যা। 3 বলে আনতাম, ক্যালকুলেটর মারবে দেখে নেবে। 73 বলে আনতাম। এইবার 6টা ddx অফ, দেখা গেল কি দিয়েছে না ddx অফ a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভটা কি হবে না a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু log x, log x বেস সব সময় কিছু না থাকলে e, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এটা। তারপরে 7 নাম্বার ddx অফ sin x, তার ডেরিভেটিভ মনে রাখবে cos x। এগুলো ওই সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে হবে, মানে যদি প্রমাণ পড়ে না আমাদের, কিন্তু যদি দেখতে চাও ওই সংজ্ঞার সূত্রের সাহায্যে প্রমাণটা করতে হবে, এছাড়া অন্যভাবে আর প্রমাণ হবে না, ঠিক আছে। এগুলো সবেরই সংজ্ঞার সাহায্যে প্রমাণ করা যাবে। 8 নাম্বার ddx অফ cos x, তার সূত্র কি মাইনাস sin x। 9 নাম্বার ddx অফ, আমাদের যদি থাকে ddx অফ tan x থাকে তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, আর ddx অফ যদি আমাদের cot x থাকে তার হচ্ছে মাইনাস cos x স্কয়ার x। হলো আচ্ছা 10 11 ddx আর যদি sec x থাকে তার হচ্ছে sec x tan x। 12 ddx অফ যদি আমাদের cosec x থাকে তাহলে মাইনাস cosec x ইনটু cot x। সে cos স্কয়ার x প্লাস থাকে না cot স্কয়ার হবে না, তো cot x এর ডেরিভেটিভ মাইনাস cos x স্কয়ার x। cos স্কয়ার x কার ডেরিভেটিভ? cos স্কয়ার x cos আর স্কয়ার cot স্কয়ার নেই তো, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, cot স্কয়ার নেই। 13 আরো আছে ddx অফ log x, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x। একটু আগে তো হ্যাঁ একটু আগে তো হলো না, সেটা 1/x এর ডেরিভেটিভ করেছে মাইনাস 1/x স্কয়ার, আর এটা log x এর ডেরিভেটিভ 1/x। এখানে সবসময় মনে রাখবে ফাংশনটা অবশ্যই এটা সবসময় বেস ই ধরেই সূত্রগুলো, লিমিট ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যা করবে যেখানে লগ থাকবে তার বেস সবসময় ই, এটা ই কেন আছে? হ্যাঁ বেস হচ্ছে ই, সেইভাবে সূত্রগুলো তৈরি আছে। আর সাইন কস ট্যান যেখানে যা আছে সবার সূত্রগুলো কিন্তু রেডিয়ান ধরেই করা হয়েছে, মানে সাইন থিটা, থিটা সবসময় রেডিয়ান, সাইন এক্স, এক্সও রেডিয়ান, ঠিক আছে। এখানে কি ডিগ্রি হলো? তাহলে ধ্রুবকের আমরা শিখে গেছি, এটারও শিখেছি, আর থাকলো কি হয়েছে এইবার দেখ বুঝতে আমি এটা সরি এবারে কতগুলো ধর্ম দেখো, ধর্ম লিখো না, আর একটা সূত্র লিখে দিই তারপর বলছি। আরে ধর্মটা লিখে না তারপর বলছি। ধর্মটা কি না, ধরো ddx অফ, এক নাম্বার ddx অফ আমাকে দিল এরকম ফাংশন যে f অফ x প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে, তাহলে দুজন আছে তাদের কিভাবে করতে পারি না ddx অফ f অফ x প্লাস বা মাইনাস ddx অফ g অফ x, এইভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। অর্থাৎ এক্সাম্পল যদি একটা দেখতে চাই তাহলে ddx অফ এরকম আছে x স্কয়ার প্লাস sin x, তাহলে x স্কয়ার মানে কি f অফ x প্লাস sin x মানে কি এখানে g অফ x। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে এইভাবে করতে পারি যে ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ sin x। তাহলে এবারে আলাদা বলে x স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাই তো। আর sin x এর ডেরিভেটিভ কি শিখেছো
cos x, তাহলে এইভাবে হবে, ধর্ম এটা এটা ধর্ম। ঠিক আছে? ধর্ম হবে না স্যার? হুম, ধর্ম না। বুঝে দিই। আর আরেকটা? শরীর লিখবে আর মুছবে সঙ্গে সঙ্গে লেখার টাইম নেই মানে লিখতে লিখা হবে শুধু বোঝাটা হবে দুটো একসাথে চলে